অফিস শেষ করলাম, এখন মাত্র বেরোচ্ছি, 6টা বাজে। অফিস থেকে বের হয়ে দীর্ঘ যানজটের মেলা। এই আব্দুল গনি রোডটাতে অসম্ভব যানজট থাকে, বিশেষ করে অফিস টাইম শেষে। সব যানবাহন গুলো বের হয়, আর এই রোডটাতে রিক্সা ছেড়ে দেয়। যদিও এটা ভিআইপি রোড, তারপরে কেন রিক্সা চলাচল করতে দেয় জানি না। সাইড দিয়ে চলে যাই, দেখি বেরোতে পারি কিনা। একটু এই রোডে যানজটের প্রচুর ভয়াবহতা দেখা যাচ্ছে। স্টেডিয়াম দিয়ে বের হওয়ার চিন্তা ভাবনা। রিক্সার ফ্রন্ট হুইল ঢুকাতে পারলে তারা মনে করে চলে যেতে পারবে। আসলে তারা যে 3 চাকা চলাচল করে সেটা তারা বুঝে না। পিছনে অলরেডি ধাক্কা মেরেছে রিক্সা। হর্ন দিতে চাচ্ছিলাম না, তারপরে হর্ন দেওয়া লাগতেছে। ভয়াবহ একটা অবস্থা যানজটের শেষে। ওই রাস্তাটা প্রচুর যানজটপূর্ণ থাকে। অবশ্য এখানে নারায়ণগঞ্জের বাস স্টপেজ, তো সেই কারণে হয়তো একটু যানজট বেশি থাকে। বন্ধন সহ নারায়ণগঞ্জের যত বাস আছে সবগুলো এই রাস্তায় থাকে। মূলত এটা স্টপেজ বানিয়ে নিয়েছে বায়তুল মোকাররমের এই পাশটাতে, যেটা স্টেডিয়ামের গেট হয়ে সোজা চলে যেতে হয়। যানজটের তীব্রতা প্রচুর। কোনোভাবে স্টেডিয়ামে বের হইতে পারলেই আর একটু যানজট ফ্রি অবস্থা পাওয়া যায়। রিক্সা এবং সিএনজি হচ্ছে সবচেয়ে বেশি ডেঞ্জারাস ঢাকা শহরে। বাস অতটা ডেঞ্জারাস লাগে না আমার কাছে। রিক্সা অথবা সিএনজি যতটা ডেঞ্জারাস আচরণ করে, ডেঞ্জার ভাবে চলাচল করে, কোন রকম রুলস রেগুলেশন মানে না। অস্বাভাবিক অবস্থা ছিল রিক্সার কারণে মূলত। I am very disappointed with রিক্সা পুলার। তাদের চালানোর কন্ডিশন খুব একটা ভালো না। আর যে কোনো পরিস্থিতিতে রিক্সাওয়ালারা যদি কোনো অকারেন্স করে, অ্যাক্সিডেন্ট হয়ে থাকে তাদের ভুলে, তারপরে মানুষ তাদেরই সাপোর্ট নেয়। আর তাদের একটাই কথা, আমি গরিব। তবে অনেক বেশি হিংস্রতা দেখায় বর্তমানে রিক্সা পুলাররা বাংলাদেশে, ঢাকার রাস্তায় বিশেষ করে।
কোনো নিয়ম কানুন নাই, লেন মানামানি নাই। যাই হোক, এদের নিয়ে কথা বলে কোনো লাভ নাই। অনেক সুশীল আছে তাদের পক্ষে। তাদেরকে নিয়ে কথা বলে শুধুমাত্র মানহানি ঘটানোর কোনো দরকার নেই। আমি এখন স্টেডিয়াম পার হয়ে চলে এসেছি মোটামুটি। এখানে রোড ক্রস করবো, ডানে টার্ন করে আমি চলে যাব হচ্ছে বলাকার মোড়ের এই সেট দিয়ে বিমান বাংলাদেশ যেটা আছে ওখান থেকে সোজা আরামবাগের রাস্তা হয়ে আমি মতিঝিল দিয়ে বের হওয়ার চিন্তা করি না, মূলত আরামবাগ দিয়ে বের হওয়ার চেষ্টা করি। কারণ ওটা সাবওয়ে হলেও ওখানে যানজটের তীব্রতা একটু কম থাকে। কোন রকমের কোনো যানজটে পড়তে চাচ্ছি না আসলে। প্রতিদিনকার অফিস একদম রাত হয়ে যায়, আর এত হার্ড ডিউটি আমি কোনো সরকারি অফিসে দেখি না। সচিবালয়ে যতটা হার্ড ডিউটি, এবং সচিবালয়ে যথেষ্ট ডিউটি থাকে অনেক বেশি, আর এরকম ডিউটি আর কোনো সরকারি অফিসে আছে কিনা আমি জানি না। এখানেও স্টাক হয়ে থাকতে হচ্ছে। আগে ঘুরাইলে আমি কিভাবে যাব? রিক্সাওয়ালা প্রেশার ক্রিয়েট করতেছে, মানে বাম পাশ দিয়ে প্রাইভেট কার আসতেছে, তারপরও সে আমাকে বামে টার্ন করতে বলে। মানে হচ্ছে সে যাবে, আর অন্য কেউ বিপদে পড়লে সেটা তার দেখার বিষয় না, সে যেতে পারলেই হলো। যাই হোক, মোটামুটি ডেঞ্জার সিচুয়েশন কাটিয়ে এসেছি। যানজটের ডেঞ্জার যে সিচুয়েশন সেটার কথা বলতেছিলাম। এখন আমি যাচ্ছি হচ্ছে মোহামেডান ক্লাবের ঠিক পিছনের অংশ দিয়ে। মোহামেডানের নিজস্ব একটা মাঠ আছে, এই মাঠেই মোহামেডান স্পোর্টিং ক্লাবের খেলোয়াড়রা প্র্যাকটিস করে। এক সময় এই হচ্ছে মোহামেডানের খেলার মাঠ। এইখানে বাউন্ডারি ছিল না, এখন বাউন্ডারি দিছে। আমি যখন ইন্টারমিডিয়েট পড়তাম 2005-06, তখন এখানে ফুল ওপেন ছিল। লোহার গ্রিলের মতো কিছু শিক ছিল সেইগুলা, আর নিচে বা সাইড দিয়ে সহজেই আসা যাওয়া করা যেত। কিন্তু এখন তারা ওয়াল বাউন্ডারি দিছে, তবে এটা ভালো হয়েছে একদিকে। এখন আরামবাগে ঢুকে গেলাম। আরামবাগ দিয়ে, আরামবাগে এক সময় আমি ছিলাম, প্রায় 6 মাসের মতো সময় কাটিয়েছিলাম কলেজের টাইমে। আর ডান পাশের ওয়াল হচ্ছে নটরডেম কলেজের ওয়াল। এইগুলো হচ্ছে নটরডেমের বিল্ডিং। ঠিক পিছন সাইডে আছি নটরডেম কলেজের। আরামবাগের যে সাবওয়ে রোডটা আছে, এই রোড দিয়ে বের হবো আমি। তবে
আরামবাগে যে 6 মাস ছিলাম ওই টাইমগুলো অনেক মিস করি। ওই টাইমগুলো মাঝে মাঝে মনে পড়ে। কয়েকজন ফ্রেন্ডও হয়ে গিয়েছিল নটরডেম কলেজের, খুবই ভালো ফ্রেন্ড, কিন্তু এখন তাদের সাথে আমার কোনো যোগাযোগ নেই। কে কোথায় আছে তাও জানি না। সোশ্যাল মিডিয়াতেও তাদের সাথে অ্যাটাচমেন্ট নেই আমার। শুনেছি অনেকেই ভালো ভালো অবস্থায় আছে, অনেকেই বিদেশে চলে গেছে। আর নটরডেমে পড়া অবস্থায় নটরডেমের একটা স্টুডেন্ট, নটরডেম কলেজের একটা স্টুডেন্ট ছিল যে আমার ফ্রেন্ড রবিন নামে, সে পরবর্তীতে রংপুর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল। খুবই ভদ্র একটি ছেলে ছিল, সারাদিন রাত পড়াশোনার ভিতরেই থাকতো। ইন্টারমিডিয়েট পড়া অবস্থায় প্রচুর পড়াশোনা করতো। আমরা যখন ঘুমাতাম, দুষ্টুমি করতাম, আড্ডা দিতাম, সে তখনও পড়াশোনা করতো। শুধুমাত্র নামাজের টাইম ব্যতীত সে আর কিছুই বুঝতো না পড়াশোনা ব্যতীত। তবে সে রংপুর বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিল জানা মতে। তার 1 বছর পরে দেখলাম পত্রিকায় তার ছবি এসেছে, সে রান্দা হাতে, এরকম কিছু। রান্দা ঠিক না, দেশীয় অস্ত্র বলতে পারি, ওই গুলা নিয়ে তার পত্রিকার ছবি পর্যন্ত এসেছিল। সে তৎকালীন রাজনীতিতে যুক্ত হয়ে গিয়েছিল। সেটা ছিল 2008-এর ঘটনা, 8-9-এর দিকে হবে হয়তো, যখন তার পত্রিকার ছবি আমি দেখতে পাই। আসলে মানুষের কখন কি পরিবর্তন হয় আসলে বলা যায় না। মানুষ, ভালো মানুষও খারাপ হতে সময় লাগে না, আবার খারাপ মানুষও ভালো পথে আসতে সময় লাগে না। যাই হোক, এগুলো হচ্ছে মানুষের পারিপার্শ্বিকতা, পরিবেশের চাপ এবং ফ্রেন্ড সার্কেল এবং অবস্থান ভেদে মানুষের খারাপ ভালো দিকে মানুষ ডাইভার্ট হয়। তবে পৃথিবীটা শান্ত হোক এটাই আশা করি, শুধু বাংলাদেশ না, পৃথিবীর সমস্ত জায়গাতেই যুদ্ধ, হানাহানি, এগুলো আমার পছন্দ না। এক কথায় আমি খুবই ফেড আপ এগুলো নিয়ে। মুসলমান, খ্রিস্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধ, প্রত্যেকটা ধর্মই এখন আলাদা আলাদা হয়ে গেছে। তবে সবার প্রথমে আমি মনে করি যেটা মুসলমান মুসলমান ভাই, হিন্দু হিন্দু ভাই, খ্রিস্টান খ্রিস্টান ভাই, বা যে যে ধর্মের সেই ধর্মের লোকদেরকে ভাই মনে করে, এই জিনিসটা যুদ্ধ সংঘাত আরো বাড়ায়। যতদিন না পর্যন্ত পৃথিবীতে মানুষ মানুষ ভাই এই জিনিসটা না মানবে কেউ, ততদিন পর্যন্ত যুদ্ধ, হানাহানি এগুলো লেগেই থাকবে। যে কোনো লোক যে কোনো ধর্মের হতেই পারে, কিন্তু প্রত্যেকটা মানুষই তো মানুষ, রক্ত মাংসের মানুষ। প্রত্যেকটা মানুষের দর্শন আলাদা, প্রত্যেকটা মানুষের ধর্ম আলাদা থাকতেই পারে, যে যে ধর্মের বিশ্বাসী হতেই পারে। তবে মানুষ মানুষ ভাই, মানুষ মানুষ বন্ধু, এই জিনিসটা যতদিন পর্যন্ত মানুষের ভিতরে গ্রো না করবে এই মনোভাব, ততদিন পর্যন্ত সারা বিশ্বে যুদ্ধ, হানাহানি বন্ধ হবে না। রাশিয়া, আমেরিকা, চীন, ইন্ডিয়া, আরো অনেক বড় বড় কান্ট্রি আছে, বড় বড় মহাদেশ আছে, যারা কিনা অন্য দেশ দখলের জন্য লড়াই করে, যুদ্ধ করে প্রতিনিয়ত। কিন্তু একটা মানুষের বসবাসের জন্য কতটুকু জায়গা প্রয়োজন? একটা মানচিত্র যেটা আছে, এই মানচিত্রে মাতৃভূমি কেউ দিতে চায় না। সো কি দরকার আরেকজনের মাতৃভূমি বা মানচিত্রে গিয়ে দখল নেওয়ার? তো আশা করি যে
মানুষ মানুষের ভাই হবে, মানুষ মানুষের বন্ধু হবে, মানব প্রেমটা সব সময় থাকবে, তাহলে পৃথিবীতে শান্তি বিরাজ করবে, যুদ্ধ হানাহানি বন্ধ হবে। আর আমি চলে এসেছি শহীদনগর বলে এটাকে, অনেকে রাজারবাগ মোড় বলে। ডান দিকে গেলে হচ্ছে খিলগাঁও ফ্লাইওভার, সোজা হচ্ছে মালিবাগ ফ্লাইওভার। মালিবাগ এই ফ্লাইওভার থেকে উঠে সোজা বাংলা মোটর গিয়ে নামা যায়। আর বাম দিকে হচ্ছে ফকিরাপুর। আর আমার পিছনের অংশ সোজা গেলে যাওয়া যাবে কমলাপুরে। আর আমি এখন যাচ্ছি ডানে, ডান দিকে খিলগাঁও ফ্লাইওভার হয়ে খিলগাঁও পুলিশ ফাঁড়ি দিয়ে আমি সোজা বাসায় চলে যাব। যাই হোক, মোটামুটি কাছাকাছি চলে আসছি। আমি আর ভিডিও এখন বাড়াচ্ছি না। আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। শুধু আমার জন্য না, সবাই সবার জন্য। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করব, যাতে সবাই ভালো থাকি। ভালো থাকার প্রত্যাশাই বেশি আমাদের সবার জন্য। চুরি ডাকাতি বদমাইশি এগুলো যেন কমে যায়। আর চুরি ডাকাতি রাহাজানি এগুলোতে মানুষ হয়তো বা অভাবের বশেই করে। আল্লাহ প্রত্যেকটা মানুষের অভাব দূর করে দিন। আর সবাই বেশি আশা করবেন না, উচ্চাকাঙ্ক্ষা থাকা যাবে না। উচ্চাকাঙ্ক্ষা থাকলেই আপনি অভাবী। আর আপনার যদি 3 বেলা জায়গায় 2 বেলা ভাত খেয়েও যদি ভালো থাকা যায়, সেইটা আপনি অভাবী না। আপনি অভাবী হচ্ছে 3 বেলা খেতে পারলেও আপনার মাছ মাংস দরকার যদি হয় বা মাছ মাংস খেতে মন চায়, সেটা হচ্ছে অভাব। আপনার কোনো কিছু চাহিদা মানে অভাব। কিন্তু বেঁচে থাকার তাগিদে 3 বেলার জায়গায় 2 বেলা খেয়েও ধনী থাকা যায়। আসলে আপনার যতটুকু দরকার দৈনন্দিন জীবন যাপন করার জন্য, ঠিক ওইটুকুই আপনার অভাব। এর বাইরে যেগুলো হচ্ছে সেগুলো অভাব না, সেগুলো চাহিদা। ওই চাহিদা থেকেই অভাব সৃষ্টি হয়। আর দুর্নীতি বাড়ে, খুনাখুনি বাড়ে, হত্যা বাড়ে, রাহাজানি বাড়ে। সো আপনার চাহিদাটা একটু লিমিটের ভিতরে নিয়ে আসুন। আর সবাই ভালো থাকুন এই কামনাই করি। আল্লাহ হাফেজ।